হ্যালো ভিউয়ার্স, ইনোভেটিভ ওয়ার্ল্ড চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 পার্ট 2 গণিত দশম শ্রেণী এটি সমাধান করছি। 1 নম্বর প্রশ্নটি কি বলেছে, নিচের প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করো। বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ হবে, অপশন দেওয়া আছে 4টি। এ হচ্ছে 2p টাকা, বি অপশান হচ্ছে 4p টাকা, সি অপশান p/2 টাকা, ডি অপশান p/4 টাকা। এটি আমাকে সমাধান করতে হবে। তাহলে এই জায়গায় কি বলেছে, বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে এটি নির্ণয় করব। তাহলে এটি আমরা ডাইরেক্ট সূত্র বসিয়েও করতে পারি, আসল ইকুয়াল টু, অথবা এই জায়গায় আসল ধরে নিয়েও করতে পারি। তাহলে প্রথমে আমি আসল ধরে নিয়ে করছি, সহজ হবে। ধরি আসল এক্ষেত্রে ধরে নিচ্ছি ইকুয়াল টু x টাকা। তাহলে সুতরাং R% সরল সুদের হারে R% সরল সুদের হারে x টাকার n বছরের মোট সুদ কত হবে। n বছরের মোট সুদ আমরা কি সূত্র জানি, PRT/100। তাহলে p কত এই জায়গায় x, আর এর মান কত x গুণন আর এর মান হচ্ছে r, t এর মান হচ্ছে n/100। তাহলে এটি পাচ্ছি। তার মানে আমরা লিখতে পারি কি XRN/100 টাকা। তাহলে এটি হচ্ছে মোট সুদ, কিন্তু দেওয়া আছে জায়গায় সুদ হচ্ছে PNR/25 টাকা। তাহলে সুতরাং প্রশ্নানুসারে কি লিখতে পারি আমরা, এই XRN/100 ইকুয়াল টু দেওয়া আছে PNR/25, কেটে দিচ্ছি NR কেটে দিচ্ছি, 25 দিয়ে 4। তাহলে সুতরাং X ইকুয়াল টু 4p। তাহলে এক্ষেত্রে মূলধনের পরিমাণ কি হবে, সুতরাং নির্ণেয় মূলধন ইকুয়াল টু 4p টাকা। তাহলে কোন অপশানটি সঠিক হবে, এটাই অ্যান্সার। অপশান বি নাম্বার সঠিক উত্তর। এই অঙ্কটি অথবা দিয়ে ডাইরেক্ট আমরা করতে পারি। আমরা জানি কি এখানে কি দেয়া আছে, সরল সুদের হার দেয়া আছে, মূলধনের পরিমাণ দেয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে মোট সুদ দেয়া আছে, তাহলে মূলধনের পরিমাণ কত হবে। তাহলে একবারে যদি করি তাহলে আমরা কি করব, মূলধন। তাহলে নির্ণেয় মূলধন একবারেও বের করতে পারবো আমরা। কি হবে এক্ষেত্রে, মূলধন ইকুয়াল টু আমরা কি জানি সূত্র থেকে 100 গুণন I/R ইন্টু টি। মানগুলো পুট করে দিচ্ছি, 100 গুণন I এর মান এই জায়গায় কত দেওয়া আছে, মোট সুদের পরিমাণ PNR/25 এটি দেওয়া আছে, আর এর মান আর দেওয়া আছে, t ইকুয়াল টু n। এটা বসিয়ে দিচ্ছি, তাহলে কি দাঁড়াবে, 25 দিয়ে কেটে দিচ্ছি 4। তাহলে কি আসছে এ জায়গায়, 4 PNR/RN, RN কেটে দিচ্ছি, তাহলে ইকুয়াল টু 4p টাকা। তাহলে এটি হচ্ছে অ্যান্সার। তাহলে খুব সংক্ষেপে করলে আমরা এটি বসিয়ে PRT/100 এই সূত্রটি বসিয়ে করতে পারব। এবার আমরা 2-1 নম্বর প্রশ্নটির সমাধান করব। 2-1 নম্বর প্রশ্নটি কি বলেছে, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে এটি লম্ব বৃত্তাকার চোঙের একটি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটি সমাধান করছি। ছবিটি আগেই এঁকে রেখেছি আমি।
দুটি লম্ববৃত্তাকার চোঙ, এই জায়গায় বলেছেন দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, অর্থাৎ আমরা কি বলতে পারি, প্রথমটি H1 ধরে নিচ্ছে উচ্চতা, দ্বিতীয়টির H2, প্রথমটির ব্যাসার্ধ R1, দ্বিতীয়টির ব্যাসার্ধ R2, প্রথমটির আয়তন V1, দ্বিতীয়টির আয়তন V2। তাহলে এগুলো ধরে নিয়েছি। তাহলে কি কি দেয়া আছে আমার, চোঙ দুটির উচ্চতার অনুপাত, অর্থাৎ লিখতে পারি H1:H2 হচ্ছে কত, 1:2। ভূমির পরিধির অনুপাত, ভূমির পরিধি মানে এইটুকু ভূমির পরিধি, বৃত্তাকার যে অংশটুকু তার পরিধি। তাহলে ভূমির পরিধি প্রথমটির 2πr1 = এক্ষেত্রে হবে 2πr1/2πr। তাহলে 2πr1:2πr2 = 3:4 হলে তাদের আয়তন অনুপাত অর্থাৎ V1:V2 নির্ণয় করতে হবে। তাহলে এই জায়গায় আমি ধরে নিচ্ছি কি, চোঙ দুটির উচ্চতা, ব্যাসার্ধ এবং আয়তন ধরে নিচ্ছি। তাহলে লিখছি, ধরি চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2 একক, উচ্চতা ধরে নিচ্ছি, উচ্চতা যথাক্রমে H1 এবং H2 একক। আর কি ধরব, আয়তন যথাক্রমে V1 এবং V2 ঘন একক। তাহলে এটি ধরে নিয়েছি। তাহলে কি দেয়া আছে আমার প্রশ্নে, উচ্চতার অনুপাত, অর্থাৎ যেটি দেয়া আছে আমি লিখছি উচ্চতার অনুপাত, অর্থাৎ লিখতে পারি আমি H1/H2 = কত দেয়া আছে, 1:2, অর্থাৎ H1:H2 1:2 মানে 1/2 লিখতে পারি। একইভাবে দেয়া আছে ভূমির পরিধি, এক্ষেত্রে ভূমির পরিধি কত হবে, 2πr1, এক্ষেত্রে হবে 2πr2। তাহলে কি লিখতে পারি, 2πr1/2πr2 = কত দেওয়া আছে, 3/4, অর্থাৎ 3:4 দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি, 2π কেটে দিচ্ছি। তাহলে সুতরাং R1/R2 = 3/4। এটুকু আমি বের করে রাখছি, এটি আমি কাজে লাগাবো। তাহলে এগুলো প্রদত্ত দেয়া আছে এগুলো, তাহলে এগুলো আমার দেয়া ছিল, এই দুটি তথ্য এটি এবং এটি দেয়া আছে। তাহলে এবার বলেছে তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে সুতরাং আমরা কি বের করব, V1/V2। চোঙের আয়তনের সূত্র বসাবো। চোঙের আয়তনের সূত্র কি, πr1² H1 πr2² H2। এটাই পাই কেটে দিচ্ছি, এটাকে আমি একটু সাজিয়ে এরকম করে লিখে নিচ্ছি, এরকম করে লিখে নেব, অর্থাৎ R1/R2 হোল স্কোয়ার করে দিচ্ছি ইন্টু H1/H2। এভাবে লিখছি কেন, এই মান দুটো পুট করতে পারবো অতি সহজেই। তাহলে এক্ষেত্রে কি আসবে, R1/R2 মান দেওয়া আছে কত, 3/4। তাহলে 3/4 হোল স্কোয়ার ইন্টু H1/H2 1/2। তাহলে এক্ষেত্রে কত আসবে, 3 × 9/16 গুণন 1/2, অর্থাৎ আমরা কত বলতে পারি, 9/16 × 32। সুতরাং লিখতে পারি V1:V2 = 9:32। তাহলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে এটি হবে তাদের নির্ণয় আয়তন অনুপাত। সুতরাং চোঙ দুটির নির্ণয় আয়তন অনুপাত ইকুয়াল টু কত, 9:32। এটি অ্যান্সার। এবার মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2-এর 2 নম্বর প্রশ্নটির সমাধান করছি। কি বলা আছে প্রশ্নটি, একটি বৃত্তের দুটি যে এবি ও এসি পরস্পর লম্ব, এবি = 4 সেমি, এসি = 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চিত্রটি এঁকে রেখেছি। এ জায়গায় কি বলেছে, একটি বৃত্তের দুটি যে, ধরে নিচ্ছি এবি এবং এসি হচ্ছে দুটি যে, এবি হচ্ছে 4 সেমি, এসি হচ্ছে 3 সেমি, এরা পরস্পরের লম্ব, অর্থাৎ এই কোণটি 90 ডিগ্রি,
আমরা কি করেছি, বি এবং সি যুক্ত করেছি। তাহলে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এক্ষেত্রে বি এবং সি যুক্ত করলে এটি কি হবে, এটি কোন দিক দিয়ে যাবে। এক্ষেত্রে যদি লক্ষ্য করি, বিসি যুক্ত করার ফলে উৎপন্ন একটি ত্রিভুজ হয়েছে। এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি কি দেখতে পাবো, কোণ বিএসি এটি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে কি হবে, এই জায়গায় এই কোণটি হবে 180 ডিগ্রি, অর্থাৎ এই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। এই কোণটি হবে কেন্দ্রস্থ কোণ, এটি হবে পরিধিস্থ বা বৃত্তস্থ কোণ। তাহলে এটি 90 ডিগ্রি, তাহলে এটি 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি যদি হয়, তাহলে এক্ষেত্রে আমরা উপপাদ্য 37 অনুযায়ী আমরা কি বলতে পারি, উপপাদ্য 37 অনুযায়ী বলতে পারি, আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এটি কি, এই কোণটি 90 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তার মানে হচ্ছে বিওসি এই কোণটি একটি সরল রেখা, অর্থাৎ এটি 180 ডিগ্রি। তার মানে কি বলতে পারি, বিসি এই সরল রেখাটি বৃত্তের ও কেন্দ্রগামী হবে, অর্থাৎ আমরা বলতে পারি কি, বিসি হবে বৃত্তের ব্যাস। তাহলে বিসি হবে এক্ষেত্রে বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে আমরা একটি ত্রিভুজ পাচ্ছি, সমকোণী ত্রিভুজ, কি বিএসি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। নির্ণয় করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ ওবি বা ওসি নির্ণয় করতে হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজের এই বিসি হবে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্রের সাহায্যে অতি সহজে নির্ণয় করতে পারব। বি এবং সি যুক্ত করি। প্রথমে সি যুক্ত করা হলো, বি এবং সি যুক্ত করা হলো। এখন কি দেয়া আছে, এ বি আর এসি পরস্পরের লম্ব, অর্থাৎ যেহেতু এ বি এবং এসি পরস্পরের লম্ব, অর্থাৎ বলতে পারি এ বি লম্ব এসি। তাহলে সুতরাং কি হবে, অতিভুজ বিসি ইকুয়াল টু কি হবে, এই ত্রিভুজের অতিভুজ বিসি ইকুয়াল টু কি, আমরা উপপাদ্য 37 থেকে জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এক্ষেত্রে বিসি হবে বৃত্তটির ব্যাস, অর্থাৎ অতিভুজ বিসি ইকুয়াল টু বৃত্তের ব্যাস। তাহলে এই ব্যাস থেকে আমি ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো পিএসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে সুতরাং সমকোণী ত্রিভুজ বিএসি এর থেকে কি পাবো, এই কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, অর্থাৎ বিসি ইকুয়াল টু লিখতে পারবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তার মানে কত হবে, এ বি এর মান কত, এই জায়গায় 4, 4 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, 4 4 16 যোগ 9 ইকুয়াল টু √25, মানে হচ্ছে 5 সেমি। তাহলে এক্ষেত্রে কি, এই বিসি অর্থাৎ বৃত্তটির ব্যাস হচ্ছে 5 সেমি, সুতরাং কী চেয়েছে, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য। সুতরাং বৃত্তটির ব্যাসার্ধ কত হবে, ওবি বা ওসি ইকুয়াল টু ব্যাসের অর্ধেক 5/2, অর্থাৎ 2.5 সেমি। এটাই অ্যান্সার। মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত দশম শ্রেণী এর 3 নম্বর পাটিগণিত চক্রবৃদ্ধি সুদের একটি অঙ্ক দিয়েছে, যেটি আমরা সমাধান করব। প্রশ্নটি কি বলেছে, 3 নম্বর প্রশ্নটি কি বলেছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি কি দেয়া আছে, 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ 8,400 এবং 8,652 টাকা দেয়া আছে। তাহলে এই জায়গা থেকে আমরা লিখে নিচ্ছি, অঙ্কটি দুটো নিয়মে করা যায়, একটি পাটিগণিত নিয়মে যেটি সহজ ছোট্ট হবে এবং বীজগাণিতিক নিয়মেও করা যায়। তাহলে আমি পাটিগণিত নিয়মে ছোট্ট নিয়মে সমাধান করে দিচ্ছি। কি বলেছে, 2 বছরের সরল সুদ
দেওয়া আছে ৮,৪০০ টাকা। এটা লিখছি 2 বছরের সরল সুদ। 2 বছরের সরল সুদ দেওয়া আছে ৮,৪০০ টাকা। তাহলে এই জায়গায় আমি 1 বছরের সরল সুদ বের করে নিচ্ছি। সুতরাং 1 বছরের সরল সুদ কত হবে? ৮,৪০০/2 সমান ৪২০০ টাকা। তাহলে এক্ষেত্রে 1 বছরের সরল সুদ কত? ৪২০০ টাকা। আর এই জায়গায় দেওয়া আছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ৮,৬৫২ টাকা। তাহলে এই ক্ষেত্রে আমি দুটির পার্থক্য নির্ণয় করব, অর্থাৎ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই সময় অর্থাৎ 2 বছরে কতটুকু পার্থক্য সেটি আমি নির্ণয় করব। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত পাবো? এই জায়গায় চক্রবৃদ্ধি সুদ ৮,৬৫২ টাকা মাইনাস সরল সুদ হচ্ছে ৮,৪০০ টাকা। তাহলে এটি পাচ্ছি 252 টাকা। তাহলে এই জায়গাটা লক্ষণীয়। এক্ষেত্রে আমরা কি 252 টাকা চক্রবৃদ্ধি সুদে অতিরিক্ত পাচ্ছি। 2 বছরের সরল সুদের থেকে 2 বছরের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 252 টাকা অতিরিক্ত পাচ্ছি। তাহলে এই অতিরিক্ত টাকাটা কোথা থেকে এসেছে? এই অতিরিক্ত টাকাটা এই ৪২০০ টাকা থেকে এসেছে। কেননা 1 বছরের সরল সুদ হচ্ছে ৪২০০ টাকা, দ্বিতীয় বছরে গিয়ে এটি ৪২০০ টাকার 1 বছরে বেড়ে হয়েছে 252 টাকা। অর্থাৎ আমরা কি বলতে পারি? ৪২০০ টাকার 1 বছরের সুদ হচ্ছে 252 টাকা, যেটি অতিরিক্ত হয়ে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যুক্ত হয়েছে। অর্থাৎ ৪২০০ টাকার 1 বছরের সুদ 252 টাকা। এই কথাটি লিখবো, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। সুতরাং কি লিখতে পারি আমরা? ৪২০০ টাকার 1 বছরের সুদ কত? 252 টাকা। তাহলে এই জায়গা থেকে আমি 100 টাকার 1 বছরের সুদ যদি বের করতে পারি, বার্ষিক সুদের হার নির্ণয় করতে পারব। তাহলে সুতরাং 1 টাকার 1 বছরের সুদ 252/৪২০০ টাকা। তাহলে এবার আমি 100 টাকার 1 বছরের সুদ, যেটি হচ্ছে বার্ষিক সুদের হার, তাহলে কত হবে? 252 গুণন 100/৪২০০ টাকা। ক্যান্সেল করে দিচ্ছি, 1 0 2 0 1 0 2 0 2 0 কেটে দিয়েছি, 42 দিয়ে যদি কাটি 6, অর্থাৎ ইকুয়াল টু 6, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা, যেটি আমরা জানি সুদের হার। তাহলে সুতরাং বার্ষিক সুদের হার কত? ইকুয়াল টু 6%। 100 টাকার 1 বছরের সুদ ইকুয়াল টু বার্ষিক সুদের হার। তাহলে বার্ষিক সুদের হার কত বের করেছি? 6%। এবার আমি আসল নির্ণয় করব। আগেই আমরা প্রথম লাইনেই পেয়েছি 2 বছরের সরল সুদ হচ্ছে ৮,৪০০ টাকা। তাহলে এক্ষেত্রে আমরা মূলধন বা আসল কত হবে? সুতরাং কি বলতে পারি? মূলধন আমরা কি জানি? সূত্র সহযোগে যদি করি, মূলধন P ইকুয়াল টু 100 গুণন I/R ইন্টু টি, অর্থাৎ মানটি বসিয়ে দিচ্ছি 100 গুণন I এর মান কত এই জায়গায়? 2 বছরের সরল সুদ ৮,৪০০ টাকা। তাহলে ৮,৪০০ বাই সুদের হার হচ্ছে 6% বের করেছি, সময় হচ্ছে 2 বছর। কেটে দিচ্ছি 1400, 2 দিয়ে 6 দিয়ে কাটছি, 6 14 84, 1402 দিয়ে
700। তাহলে কত হয়ে যাচ্ছে এক্ষেত্রে? 70,000 টাকা। তাহলে এটি আমরা একবারে এই স্টেপ দিয়েও লিখে দিতে পারি, সেকেন্ড স্টেপ থেকে শুরু করতে পারি, একবারে 70,000 টাকা। তাহলে কি মূলধন পাচ্ছি 70,000 টাকা। নির্ণয় মূলধন ইকুয়াল টু 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার ইকুয়াল টু 6%। এই দুটোই অ্যান্সার। এবার মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর 4 নম্বর প্রশ্নটির সমাধান করছি। প্রশ্নটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে নেয়া এবং উদাহরণে এই প্রশ্নটির সমাধান করে দেওয়া আছে বইয়ে। প্রশ্নটি কি বলা আছে? এক্স স্কোয়ার যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাও যে r প্লাস 1 হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। তাহলে এটি প্রমাণ করতে হবে। তাহলে কী দেওয়া আছে 4 নম্বর প্রশ্নটি? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:r। তাহলে এক্ষেত্রে বীজদ্বয় ধরে নিচ্ছি, ধরিয়ে বীজদ্বয় আলফা এবং পরেরটি তাহলে কী হবে? আর আলফা। তো একটি আলফা আর একটি আর আলফা, তাহলে এদের অনুপাত কী আসবে? 1:r। তাহলে এবার যদি আমরা বীজদ্বয়ের সমষ্টি নির্ণয় করি, তাহলে বীজদ্বয়ের সমষ্টি কী হবে? তাহলে বীজ দুটির সমষ্টি তাহলে আলফা প্লাস আর আলফা ইকুয়াল টু কত হবে? মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এটি গেল বীজদ্বয়ের সমষ্টি। তাহলে এই জায়গা থেকে আমি কী লিখতে পারি? বা আমি যদি আলফা কমন নিয়ে নিই তাহলে কী লিখতে পারবো? 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এবার বর্গ করে দিচ্ছি উভয় পক্ষে। তাহলে কি হবে? আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটি বর্গ করলে কী হয়ে যাবে? বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো কী লিখব? বর্গ করে, উভয় পক্ষ বর্গ করে। তাহলে এটি দিচ্ছি 1 নং। আবার আমরা কী লিখতে পারবো? দ্বিতীয় স্টেপে কী লিখতে পারবো? বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা ইন্টু আলফা আর বা আর আলফা। বীজদ্বয়ের গুণফল আমরা জানি সি বাই এ। তাহলে এক্ষেত্রে কি আসবে? আলফা স্কোয়ার আর ইকুয়াল টু সি বাই এ। তাহলে এটি দিচ্ছি আমরা 2 নং। 1/2 করে পাই, তাহলে 1/2 করলে কি পাবো? 1 হচ্ছে এটি। তাহলে আলফা স্কোয়ার ইন্টু, প্রথমে লিখে নিচ্ছি এটি 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার আর ইকুয়াল টু কত হবে? উপরে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, নিচে হবে সি বাই এ। তাহলে বা এই জায়গা থেকে কি কাটাকাটি যাচ্ছে? আলফা স্কোয়ার কেটে দিচ্ছি। তাহলে এটি লিখতে পারি আমি আর প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এদিকে উল্টে যাবে, উপরে এ নিচে সি। তাহলে কী হবে? সুতরাং আর প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু এ কাটা যাবে বি স্কোয়ার বাই এসি। তাহলে এটি প্রমাণ করতে বলেছে, তবে দেখায় যে আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। তাহলে এটি আমার প্রমাণ করতে বলেছে। তাহলে সুতরাং আর প্লাস 1 হোল স্কোয়ার বাই আর ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। তাহলে এটি প্রমাণ করতে বলেছে, তাহলে এটি প্রুভড। মাধ্যমিক পরীক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ অঙ্ক। এটি 5 নম্বর প্রশ্নটির সমাধান করব। প্রশ্নটি কি বলেছে?
প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটি বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অধ্যায়ের 33 নম্বর উপপাদ্য। এটি প্রমাণ করতে বলেছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি মাধ্যমিক পরীক্ষায় অনেক কবার এসেছে। তাহলে এটি প্রমাণ করব। ছবিটি এঁকে রেখেছি আমি। তাহলে কি বলেছে প্রশ্নটি? ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা জ্যায়ের উপর লম্ব হবে। অর্থাৎ ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা এই বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তবে কি বলেছে, ওই সরলরেখাটি এই সরলরেখাটি এবি এর উপর লম্ব হবে, এর উপরে লম্ব হবে। এটি প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রদত্ত প্রথমে কি ধরব? প্রদত্ত কি দেয়া আছে? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা কি ধরছে? এবি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এবি এবং ডি এবি এর মধ্যবিন্দু ধরছি। তাহলে এটি লিখছি, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা যার নাম নিচ্ছি যেটি হচ্ছে এবি। এবি ধরে নিয়েছি এবং ডি ধরছি এবি এর মধ্যবিন্দু। এই ডি এবি এর মধ্যবিন্দু। ডি এবি এর মধ্যবিন্দু। অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ ডি এবি এর মধ্যবিন্দু মানে এডি ইকুয়াল টু বিডি। অর্থাৎ এডি ইকুয়াল টু বিডি বা ডিবি। এটি লিখেছি। এবার হচ্ছে প্রামাণ্য। আবার রিপিট করছি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যাকে নিচ্ছি এবি এবং ডি এবি এর মধ্যবিন্দু নিয়েছি। তাহলে কি এডি ইকুয়াল টু ডিবি হবে। এখন কি করছি? প্রামাণ্য। অর্থাৎ কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? আমার ওডি লম্ব এবি। কি বলেছে? কি দেখাতে হবে? দেখাতে ওই সরলরেখাটি বৃত্তের কেন্দ্রগামী সরলরেখাটি এই জ্যার উপর লম্ব হবে। অর্থাৎ কি বলতে পারি? ওডি লম্ব এবি। এটি প্রমাণ করতে হবে। অর্থাৎ এটির মানেই হচ্ছে ওডি এবি ও ওডি এবি জ্যার উপর লম্ব। এবি জ্যা এর উপর লম্ব। তাহলে এটি প্রমাণ করতে হবে, প্রামাণ্য। এবার অঙ্কন। অঙ্কন কি করেছি? ও এ এবং ও বি যুক্ত করেছি। কি করেছি? ও কমা এ ও কমা বি যুক্ত করেছি। ও কমা এ এবং ও কমা বি যুক্ত করি। তাহলে এই দুটো যুক্ত করেছি। তাহলে এখন আসবো প্রমাণে। তাহলে প্রমাণে আমি কি দুটো ত্রিভুজে দেখতে পাচ্ছি। কি একটি ত্রিভুজ হচ্ছে ও এডি এবং আরেকটি হচ্ছে ও বিডি বা এওডি বিওডি। তাহলে এই দুটো ত্রিভুজ আমি সর্বসম প্রমাণ করব। তাহলে এই দুটো ত্রিভুজকে লিখতে পারি ত্রিভুজ ও এডি এবং ত্রিভুজ ও বিডি এর। তাহলে এর কি কি এই দুটো আমি সর্বসম প্রমাণ করব। তার মানে লিখতে পারি ও এ ইকুয়াল টু ও বি, ও এ ইকুয়াল টু ও বি, কারণ কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ ব্যাসার্ধ, ও বি ব্যাসার্ধ। তাহলে কি লিখব? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের
ব্যাসার্ধ। তারপরে এডি ইকুয়াল টু বিডি, কি লিখতে পারি? এডি ইকুয়াল টু বিডি। এডি ইকুয়াল টু বিডি, কারণ কি আগেই বলা ছিল ডি এবি এর মধ্যবিন্দু, কারণ এটি আগেই দেওয়া ছিল প্রদত্ত ডি এবি এর মধ্যবিন্দু, ডি এবি এর মধ্যবিন্দু, এটি আগেই বলা ছিল। তাহলে সাইড সাইড আরেকটা বাহু নিচ্ছি এবং তৃতীয় বাহু ওডি হচ্ছে দুটির সাধারণ বাহু, দুটি ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে ওডি, এবং কি লিখব? ওডি সাধারণ বাহু। তাহলে সাইড সাইড সাইড, তাহলে তিনটে হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি? সুতরাং ত্রিভুজ ও এডি সর্বসম ত্রিভুজ ও বিডি। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম। কি অনুসারে বলতে পারি? এস 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 শর্তানুসারে। এই শর্তানুসারে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং আমরা কি বলতে পারি? সর্বসম যদি হয় তাহলে কি হবে? অনুরূপ কোণগুলো সমান হবে। অর্থাৎ কি বলতে পারি? ওডিএ, কোণ ওডিএ সমান সমান কোণ ওডিবি। কেননা এরা কি ওএ এবং ওবি বাহুর বিপরীত কোণ, এরা ওএ এবং ওবি বাহুর বিপরীত কোণ। এটি ওডিএ ওএ বাহুর বিপরীত কোণ, আর এটি হচ্ছে ওবি বাহুর বিপরীত কোণ। ওএ এবং ওবি বাহুর বিপরীত কোণ। আবার যেহেতু ওডিএ, কোণ ওডিএ এবং কোণ ওডিবি একই সরলরেখার উপর দুটি সন্নিহিত কোণ আর যেহেতু কি ওডিএ এবং ওডিবি যে কোণ দুটো রয়েছে একই সরলরেখার উপর দুটি সন্নিহিত কোণ এবং তারা পরস্পর সমান, তাহলে এক্ষেত্রে কখন সম্ভব হবে? এক্ষেত্রে ওডি যদি এবি এর উপর দণ্ডায়মান হয় তবেই এই শর্তটি সম্ভব হবে। সুতরাং আমরা কি বলতে পারি? সুতরাং কোণ ওডিএ সমান সমান কোণ ওডিবি একই সরলরেখার উপর যেহেতু দণ্ডায়মান, তাহলে কি দণ্ডায়মান সন্নিহিত কোণ দুটি সমান, তাহলে কোণ ওডিএ সমান সমান কোণ ওডিবি ইকুয়াল টু এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ যদি হয় কি হবে? তাহলে ওডি এবি এর উপর লম্ব হবে। সুতরাং আমরা কি বলতে পারি? ওডি লম্ব এবি হবে। সুতরাং ওডি সরলরেখা এবি এর উপর লম্ব, এটিই বলেছে প্রুভড, প্রমাণিত। আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর 6 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি কি বলেছে? লম্ববৃত্তাকার চোঙ সংক্রান্ত একটি সমস্যা দিয়েছে। লম্ববৃত্তাকার চোঙ সংক্রান্ত সমস্যাটি কি বলেছে? এই জায়গায় একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত? তাহলে এটি নির্ণয় করতে হবে। তাহলে ছবি দুটো আমি এঁকে রেখেছি। প্রথমে বলেছে কি এই চোঙটির ব্যাসার্ধ উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা যদি এইচ ধরি ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে 2r হচ্ছে এর উচ্চতা। আবার বলেছে উচ্চতা যদি 6 গুণ হতো, অর্থাৎ h1 যদি 6 গুণ হতো 6r হতো, তবে এর আয়তনের থেকে 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে এই চোঙটির উচ্চতা কত নির্ণয় করো। তাহলে এই চোঙটির উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিই, আমি প্রথমে ধরি
চোঙটির ব্যাসার্ধ, চোঙটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর ডেসিমি। তাহলে এক্ষেত্রে উচ্চতা কত হবে? উচ্চতা এইচ ইকুয়াল টু দ্বিগুণ, অর্থাৎ বলেছে উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ উচ্চতা হবে 2r ডেসিমি। তাহলে সুতরাং আয়তন কত হবে? তাহলে এক্ষেত্রে আয়তন কী হবে? পাই আর স্কোয়ার এইচ, এত ঘন ডেসিমি, অর্থাৎ মান যদি বসাই আমি কি পাবো? পাই আর স্কোয়ার ইন্টু এইচের মান কত হয়ে জায়গায়? 2r, অর্থাৎ পাচ্ছি 2 পাই আর কিউব ঘন ডেসিমি। তাহলে প্রথম এই চোঙটির তাহলে আয়তন কত হচ্ছে? 2 পাই আর কিউব ঘন ডেসিমি। এবার দ্বিতীয় কন্ডিশন কি বলেছে? যদি উচ্চতা 6 গুণ হতো, উচ্চতা যদি 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। তাহলে উচ্চতা 6 গুণ হলে তাহলে চোঙটির উচ্চতা 6 গুণ, অর্থাৎ এক্ষেত্রে h1 ধরি, h1 ইকুয়াল টু 6r ডেসিমি হলে তাহলে চোঙটির আয়তন কত হতো? চোঙটির আয়তন হতো, তাহলে চোঙটির আয়তন কত হবে এক্ষেত্রে? পাই আর স্কোয়ার h1, অর্থাৎ পাই আর স্কোয়ার h1 এর মান কত এই জায়গায়? 6r, অর্থাৎ 6 পাই আর কিউব ঘন ডেসিমি হবে। অর্থাৎ এই চোঙটির আয়তন কত হবে? 6 পাই আর কিউব ঘন ডেসিমি। এবার কি বলেছে? এটির আয়তন এটির থেকে 539 ঘন ডেসিমি বেশি। তাহলে আমরা কি লিখব? সুতরাং প্রশ্নানুসারে কি লিখব? 6 পাই আর কিউব মাইনাস, কি বলেছে? 6 পাই আর কিউব, এটির আয়তন বেশি, এর থেকে কত? 539 ঘন ডেসিমি। তাহলে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়াল টু 539। তাহলে বা 6 পাই আর কিউব থেকে 2 পাই আর কিউব বাদ দিলে 4 পাই আর কিউব ইকুয়াল টু 539। তাহলে বা এই জায়গায় পাচ্ছি আমরা 4 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর কিউব ইকুয়াল টু 539, বা আর কিউব ইকুয়াল টু 539 গুণন কত হবে? উপরের 7/22, 4 উল্টে গেলে 1/4। এবার কাটাকাটি করছি, 11 দুগুণা 22, 11 দিয়ে 4 11 44, 9 11 99। তাহলে বা আর কিউব ইকুয়াল টু 7 ইন্টু 49 হচ্ছে 343/8। তাহলে বাকি লিখতে পারি আর কিউব ইকুয়াল টু, এটিরও হোল কিউব করছি, 7/2 তার হোল কিউব। সুতরাং আর ইকুয়াল টু 7/2। তাহলে এই চোঙটির ব্যাসার্ধ কত? 7/2 ডেসিমি। কিন্তু কি বলেছে? চোঙটির উচ্চতা নির্ণয় করো। চোঙটির উচ্চতা কত? সুতরাং চোঙটির উচ্চতা কি বলেছে? ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2 গুণন 7/2, ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r, 2 কেটে দিচ্ছি ইকুয়াল টু 7 ডেসিমি। তাহলে চোঙটির উচ্চতা হচ্ছে 7 ডেসিমি। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। থ্যাংক ইউ।